আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি কেমিস্ট্রি এর সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ পদার্থের অবস্থা চ্যাপ্টারের সেকেন্ড লেকচারে। আজকের লেকচারে আমরা দেখব এই চ্যাপ্টারে সিকিউ কোন কোন জায়গা থেকে আসতে পারে, মানে আলটিমেট কথা এই চ্যাপ্টারের মেইন বেসিক সম্পর্কে যত ধারণা নেওয়া দরকার সবকিছু আমরা আজকের এই ভিডিওতে নিব। এই ধারণাগুলো নেওয়ার পর তুমি যখন সিকিউ বা এমসিকিউ সলভ করবা তখন অনেক বেশি পরিমাণে অ্যাস্টোনিশিং ফিল হবে অ্যান্ড অনেক বেশি পরিমাণে কনফিডেন্স বিল্ড আপ হবে। ওকে, সো কথা না বাড়াই আজকের এই চ্যাপ্টারটার ফার্স্টের দিকে দু একটা কথা যদি একটু বলতে চাই। বিষয়টা হচ্ছে চ্যাপ্টার 1 আমরা যেভাবে পড়েছিলাম অর্থাৎ ওইখানকার বেসিকেও কিন্তু খুব একটা সিকিউ সলভ করার মতো টপিক ছিল না। ইভেন চ্যাপ্টার 2তেও কিন্তু এরকম মানে মারাত্মক লেভেলের হার্ড কোনো টপিক নাই যেটার মাধ্যমে তোমার সিকিউ সলভ করতে গিয়ে অনেক প্রবলেম হবে। আজকের চ্যাপ্টারটাও মানে এই মেইন বেসিক লেকচারটা সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রেও মোটামুটি কিছুটা বলা যায় যে থিওরিটিক্যাল টাইপের। ওকে, সো কথা না বাড়াই দেখো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে এখানে পদার্থের অবস্থা, এসএসসি রসায়ন অধ্যায় 2, এটা তো বুঝতে পারতেছো, এটা একটা ইন্ট্রোডাকশন। দেন নেক্সট টপিক, পদার্থ কাকে বলে। পদার্থের অবস্থা চ্যাপ্টার পড়তেছো, পদার্থ কাকে বলে এটা জানলা না, তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না। তোমরা যারা যারা মোটামুটি যেমন আমাদের ছোটবেলায় আমরা ক্লাস 8-এ যখন ছিলাম বা 7-এ যখন ছিলাম, বিভিন্ন টিচার আমাদেরকে অপদার্থ বলতো, মানে এটা আদর করে বলতো না, অবশ্যই রাগ করে বলতো। সো অপদার্থ যখন বলতো তখন আমরা বলতাম আমার তো আসলে নির্দিষ্ট ভর আছে, আমি জায়গা দখল করে আমি অপদার্থ কিভাবে। তার মানে পদার্থের সংজ্ঞা কি? পদার্থের সংজ্ঞা হচ্ছে যদি কোনো বস্তু নির্দিষ্ট জায়গা দখল করে, নির্দিষ্ট ভর থাকে, তাহলে তাকে পদার্থ বলা হয়। ঠিক আছে, ওকে। সো ফার্স্ট টপিক শেষে যে আমরা এভাবেই মানে আজকের টোটাল ক্লাসটার লেন্থ খুবই কম হবে, একটা মেইন বেসিক লেকচার যে এত কম সময়ের মধ্যে শেষ করা যায় এই চ্যাপ্টারটা শেষ না করলে তোমরা বুঝবা না। ওকে, সো কথা হচ্ছে ফার্স্টের দিকে খেয়াল করো, পদার্থ কাকে বলে? যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। শেষ, এটাই তো নাকি? হ্যাঁ, ওকে। সো আলটিমেট কথা, যার নিজস্ব ভর আছে, তার মানে তুমি কি পদার্থ নাকি অপদার্থ? কমেন্ট করো তো। হপ, এরপর দেখো পরবর্তী টপিক, পদার্থের 3টা অবস্থা থাকে। আমরা পিছনে আগে তাকাবো না, আমি একটু বোঝাই তারপরে পিছনে তাকাও, তাহলে জিনিসটা সহজ মনে হবে। ফ্যাক্ট হচ্ছে পদার্থের 3টা অবস্থা আছে, কঠিন অবস্থা, তরল অবস্থা, বায়বীয় অবস্থা। আর একটা অবস্থা আছে সেটা হচ্ছে প্লাজমা অবস্থা, বাট ওটা তোমার এখন জানতে হবে না, তুমি খুবই নিউবর্ন বেবি টাইপের সায়েন্সে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই যতটুকু পড়ো এতটুকুই পড়ো। মানে আলটিমেট কথা, একটা পদার্থ 3 টাইপের হইতে পারে, 3 টাইপের ভৌত অবস্থায় থাকতে পারে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে কঠিন, সেকেন্ড হচ্ছে তরল, থার্ড হচ্ছে বায়বীয় বা গ্যাসীয়। কথা বুঝতে পারছো? যেমন তোমাকে যদি মানে যদি উদাহরণ দেওয়া হয়, যেমন ধরো যে বরফের ক্ষেত্রে যদি একটু বলি, বরফ এটা কি? কঠিন। পানি হয়ে গেছে, এটা কি? তরল। আবার পানি থেকে তুমি জ্বালাইতে জ্বালাইতে এটা বাষ্প বানাই ফেলতেছো, এটা কি? জলীয় বাষ্প। এটা হচ্ছে গ্যাস, সরি মানে বায়বীয় টাইপের হয়ে গেছে। আলটিমেটলি 3টা অবস্থায় কিন্তু বিদ্যমান থাকে প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে। সত্য কথা বলতে প্রত্যেক পদার্থে থাকে না, কিছু কিছু পদার্থ সামনের দিকে পাবা যেগুলো ঊর্ধ্বপাতিত টাইপের হবে, নিশাদল, কর্পূর, তারপর আরও কিছু জিনিস আছে যেগুলো ঊর্ধ্বপাতিত টাইপের হবে, ওগুলোর কখনো তরল অবস্থা পাওয়া যায় না। এই টাইপের আমরা এই টোটাল জিনিসটা নিয়ে বেসিক্যালি এই অধ্যায়টাতে আলোচনা করবো। ওকে, সো কথা না বাড়াই ফার্স্ট থেকে একটু খেয়াল করো তো, কঠিন পদার্থ এখান থেকে তোমার কি বুঝতে হবে দেখো তো। প্রথমত কথা, কঠিন পদার্থ একটু ফিল করে পর, একটা ইট এটা একটা কঠিন পদার্থ। এটা কি তুমি লিকুইড বানাইতে পারবা? লিকুইড বানায় খাইতে পারবা? এটা তো সম্ভব না, ঠিক না? সো এটা হচ্ছে কঠিন পদার্থ হওয়ার কারণে এইটা নির্দিষ্ট একটা আকার আছে। এইটা আমি বলতে পারবো যে এতটুকু, একটা আয়তন আছে এই শেপের, ঠিক না? আকার আছে, আয়তন আছে, মানে আলটিমেট কথা হচ্ছে যে নির্দিষ্ট আকার এবং আয়তন থাকবে, অণুগুলো কাছাকাছি এবং শক্তভাবে থাকবে। মানে আলটিমেট কথা হচ্ছে যে একটা জিনিস একটু মনে রাখবা, পদার্থ তৈরি হওয়ার জন্য যে অণুগুলো লাগে, এই অণুর মধ্যবর্তী একটা আকর্ষণ বল থাকে। কথা বুঝতে পারছো? পদার্থ তৈরি হওয়ার জন্য কিছু অণুর প্রয়োজন হয়, অণুগুলোর মধ্যে কিন্তু আকর্ষণ বল থাকে। এই আকর্ষণ বলটাকে বেসিক্যালি বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল। আর এই আন্তঃআণবিক, আন্ত মানে মানে অন্ত মানে ভিতরে, আর আন্ত মানে বাহিরের, দুইজনের মধ্যে। অন্ত মানে একটা জিনিসের মধ্যে, আন্ত মানে অনেকগুলো জিনিসের মধ্যে, একাধিক জিনিসের মধ্যে। সো একাধিক জিনিসের মধ্যে যখন কিছু বন্ধন থাকবে, ওই একাধিক জিনিস যখন একটা বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকবে, আমরা ওই বন্ধনটাকে বেসিক্যালি বলবো হচ্ছে আন্তঃআণবিক বন্ধন বা আন্তঃআণবিক আকর্ষণ বল বলবো, যেই বলের মাধ্যমে ওরা আকর্ষিত হয়ে একে অপরের সাথে অ্যাটাচড থাকবে। সো ফ্যাক্ট হচ্ছে প্রত্যেকটা অণুই কিন্তু মানে প্রত্যেকটা কণায় একটা সাথে আরেকটা কানেক্ট হয়ে আছে এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মাধ্যমে। আর এই আন্তঃআণবিক আকর্ষণ বল যত বেশি হবে, ওই পদার্থ তত বেশি দৃঢ় হবে, তত বেশি কম নড়াচড়া করতে পারবে, তত বেশি কম ছড়িয়ে যেতে পারবে। কথা বুঝতে পারছো? যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে একটা ইট, তুমি কি চাইলেই ওই ইটটাকে মানে ইট কি একটা জায়গাতে রেখে দিলে, নিচে তাপ দিলেই কি উড়ে বেড়াবে? এটা কি সম্ভব? কথা বুঝতে পারছো? বাট তুমি যদি একটা বাষ্পীয় যে কোনো কিছুকে রেখে দাও, তখন ওটাকে ছেড়ে দিলেও কিন্তু পুরো জায়গা দখল করে ফেলবে। তো আলটিমেট কথা, এত কিছু বোঝার দরকার নাই। যদি কঠিন পদার্থ হয়, তুমি মনে রাখবা, শুনো, কঠিন পদার্থ হলে মনে রাখবা ওর নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আকৃতি আছে, নির্দিষ্ট আয়তন আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে নির্দিষ্ট আকার এবং আয়তন আছে কঠিন পদার্থের ক্ষেত্রে। তুমি বলতে পারবা যে এটা এতটুকু, বা এটা গোলাকার, এটা রেক্ট্যাঙ্গুলার, এটা বর্গাকার, এরকম যে কোনো কিছু তুমি বলতে পারবা চাইলেই।
আবার অণুগুলো কাছাকাছি এবং শক্তভাবে সজ্জিত থাকে, অর্থাৎ একটা অণুর সাথে আরেকটা অণু, যে কণাগুলো যেগুলো ভিতরে ছিল ওগুলো একটার সাথে আরেকটা অনেক বেশি পরিমাণে এমনভাবে অ্যাটাচড থাকে এদেরকে খুব সহজে আলাদা করা যায় না। ঠিক আছে, এরপর তরলের ক্ষেত্রে যদি একটু আসি, যে উদাহরণ দেওয়া আছে বরফ, লোহা, পাথর, তুমি এখানে ইট দিতে পারো, সমস্যা নেই। সো ফ্যাক্ট হচ্ছে পরেরটার ক্ষেত্রে দেখো, তরল অবস্থা, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই, আমাকে যেই পাত্রে রাখবে আমি সেই পাত্রের আকার ধারণ করব, ঠিক না? এরকম কিছু মানুষ আছে না? হ্যাঁ আছে। আচ্ছা তুমি বুঝতে পারছো। আচ্ছা, তো ফ্যাক্ট হচ্ছে তরল অবস্থার বিষয়টা কি, এই যে এখানে আন্তঃআণবিক আকর্ষণ শক্তির মান এত বেশি যে এরা পরস্পরের সাথে অনেক বেশি পরিমাণে আকর্ষিত ফিল করতেছে, অনেক বেশি অ্যাটাচড আছে, এটাকে খুব সহজে আলাদা করা যাচ্ছে না। কিন্তু তরল অবস্থায় যখন আসছে তখন আন্তঃআণবিক আকর্ষণ শক্তির মানটা একটু কমে গেছে, তরল অবস্থায় আসার সাথে সাথে আন্তঃআণবিক আকর্ষণ শক্তির মানটা অনেক বেশি পরিমাণে কমে গেছে, যার কারণে এখান থেকে যখন এখানে আসছে তখন এগুলো একটু ছোটাছুটি করতে পারতেছে। তুমি 20টা ইট একসাথে রাখছো, এটাকে সরাচ্ছ, সরানোটা যতটা টাফ হবে, তুমি একটা পানি যদি এখানে ঢেলে দাও ফ্লোরের মধ্যে, এখান থেকে ওইখানে যাইতে কি এত কষ্ট হবে? হবে না। সো ফ্যাক্ট হচ্ছে এখানে লিকুইড এটা যখন হয়ে গেছে, এটা নির্দিষ্ট একটা আয়তন আছে, মানে আমি তোমার বলতে পারতেছি এটা 1 কেজি বা 2 কেজি বা 3 কেজি সামথিং বলতে পারতেছি, বাট ফ্যাক্ট হচ্ছে এটা নির্দিষ্ট কোনো আকার নাই, তুমি বলতে পারবা না এটা হচ্ছে গোলাকার, এটা বৃত্তাকার, এটা রেক্ট্যাঙ্গুলার টাইপের, এটা বর্গাকার, এরকম কিছু কি বলতে পারবা? নেভার। সো আলটিমেট কথা, তাহলে তরল অবস্থার ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট আয়তন থাকবে কিন্তু নির্দিষ্ট কোনো আকার থাকবে না, অণু পরস্পরের কাছে মানে কাছাকাছি মোটামুটি থাকবে, একটা অণুর সাথে আরেকটা অণু মোটামুটি কাছাকাছি থাকবে, বাট কথা হচ্ছে যে স্বাধীনভাবে চলতে পারবে না। কথা বুঝতে পারছো? মানে স্বাধীনভাবে এলো পাথারিভাবে যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে না। ওকে, মানে গতিশক্তিটা ওরকমভাবে খুব বেশি পরিমাণে আসবে না। পরবর্তীতে আসছে হচ্ছে গ্যাসীয় অবস্থা, যখন গ্যাসীয় অবস্থার মধ্যে আসবো তখন হচ্ছে ফ্যাক্ট এর নির্দিষ্ট আকার আয়তন কিচ্ছু নাই, মানে ও হচ্ছে সব থেকে ছন্ন ছাড়া। আমি আবারও বোঝাবো, টেনশন নেই, একবার বোঝানোর পরে আরেকবার একটু রিভাইজ দিব আমরা, সমস্যা নেই। এটার আকার এবং আয়তন নেই, এটার ক্ষেত্রে হচ্ছে অণুগুলো দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। আচ্ছা, তরলের উদাহরণ ছিল হচ্ছে পানি, পারদ, তেল, মানে যেগুলো লিকুইড টাইপের, এই যে ভেসে চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এগুলোই হচ্ছে বেসিক্যালি তরল। তো আলটিমেট কথা, পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, উদাহরণ হচ্ছে অক্সিজেন, বায়ু, বাষ্প, এগুলা। ওকে, সো ফ্যাক্ট হচ্ছে, একটু খেয়াল করো আমার দিকে তাকাও, আমি তোমাকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা, কঠিন পদার্থ যখন বলবে তখন ওইখানে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, মানে ওই কঠিন পদার্থের মধ্যকার প্রত্যেকটা অণু কণা এগুলোর মধ্যে আকর্ষণ এত বেশি পরিমাণে থাকবে যে এরা নড়াচড়া করতে পারবে না, দৃঢ়ভাবে মানে সংবদ্ধভাবে সজ্জিত থাকবে, অর্থাৎ একটার সাথে আরেকটা খুব জোরালোভাবে অ্যাটাচড থাকবে। ঠিক আছে, এটা কঠিন, যার ক্ষেত্রে আকার আয়তনের কথা যদি বলি, ওর আকারও আছে, আয়তনও আছে, আকৃতিও আছে, সব কিছুই আছে। ঠিক আছে, পরবর্তীতে আসা হচ্ছে তরল অবস্থা, মানে ওই কঠিন অবস্থাটাকে তুমি যখন একটু একটু তাপ দিবা তখন ওই ভিতরকার কণাগুলো একটু ছোটাছুটি শুরু করবে, হালকা ছোটাছুটি, মানে এমন না যে সব ভেঙে চুরে ফেলতেছে, হালকা ছোটাছুটি শুরু করবে, তখন যে অবস্থাটা আসবে ওই অবস্থাটার নাম হচ্ছে তরল অবস্থা। যেই অবস্থাতে বেসিক্যালি আয়তনটা ফিক্সড থাকলেও আকার ফিক্স থাকবে না, ওকে তুমি বোতলে রাখবা ও বোতলের শেপ ধারণ করবে, ওকে বালতিতে রাখবা বালতির আকার ধারণ করবে, এরকম। কথা বুঝতে পারছো? পরবর্তীতে আরও যখন তাপ দিবা তখন একটা গ্যাসীয় অবস্থা আসবে, ওই গ্যাসীয় অবস্থা আসার পর তখন হচ্ছে বেসিক্যালি বাষ্পের মতো, মানে এদিক ওদিক ছোটাছুটি করবে। ঠিক আছে, কণাগুলার মধ্যকার গতিশক্তির মান এত পরিমাণে বেড়ে যাবে এরা অনেক জোরে জোরে ছোটাছুটি শুরু করবে, এটাকে আমরা বেসিক্যালি বলবো গ্যাসীয় অবস্থা। প্রত্যেকটা উদাহরণ দেওয়া হয়েছে, যখন কঠিন আসবে তখন ওই যে ইট, পাথর এই টাইপের যে কোনো কিছু, তরল আসলে ওই যে পারদ, তেল, পানি, এগুলা। তারপরে যদি আসি গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে অক্সিজেন, নাইট্রোজেন, যত প্রকার গ্যাস আছে সব। ঠিক আছে, আমাদের বর্তমানে 2 টাইপের গ্যাস অনেক বেশি ফেমাস, এটা একটু মনে রাখবা। একটা হচ্ছে এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা অনেক ফেমাস, আর একটা হচ্ছে সিএনজি, এটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, এই দুটো একটু মাথায় রেখো। এলপিজি মানে হচ্ছে যেটা তুমি এই যে বাসা বাড়িতে কি যেন অনেক বেশি পরিমাণে চাপ দিয়ে বোতলের মধ্যে তরল আকারে যেই গ্যাসটাকে সংকুচিত করা হয়, পরবর্তীতে ওইটা দিয়ে তুমি চুলা জ্বালাচ্ছ, তুমি তোমার রান্না বাড়া করতেছো, এগুলো বেসিক্যালি হচ্ছে এলপিজি। হ্যাঁ, আর সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটুকু একটু জাস্ট ফুল ফর্মটা মাথায় রেখো। তো আশা করতেছি পদার্থের 3টা অবস্থা নিয়ে আর কোনো কারো প্রবলেম নাই। যদি এখান থেকে তোমাকে কেউ বলে যে কঠিন অবস্থার সংজ্ঞা দাও, তুমি সংজ্ঞা দিতে পারবা না? অবশ্যই পারবা, কেন পারবা না, বলবা। পদার্থের যে অবস্থার নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, অণুগুলো কাছাকাছি ও শক্তভাবে সজ্জিত থাকে, তাদেরকে কঠিন অবস্থা বলে। লাস্টে আরো সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া হবে, সমস্যা নেই, সংজ্ঞা এখন কথা না বলি, নাও সংজ্ঞা নিয়ে কিছু না বলি। এরপর কণার গতিতত্ত্ব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে কণা গতিশীল, তুমি কি বুঝছো? কেমনে বুঝলা? ওই যে বললাম আন্তঃআণবিক, পিছনে তাকাও, রাইট, সামনে তাকাও। কণার ক্ষেত্রে ফ্যাক্ট হচ্ছে যদি একটা সাথে আর একটা অনেক দৃঢ়ভাবে অ্যাটাচড থাকে, ওর কি গতিশক্তি আছে? ফিল করো, ফিল করো জিনিসটা, একটু ফিল করো, আমি তো আগায় আসতেছি। দেখো, যদি একটা কণার সাথে আরেকটা কণার কানেকশন, অ্যাটাচমেন্ট অনেক বেশি পরিমাণে না থাকে, ওটাকে কিন্তু তুমি চাইলেই আলাদা করতে পারবা, বাট যদি বেশি পরিমাণে থাকে ওটাকে আলাদা করতে পারবা? পারবা না। তার মানে কি, এই যে কথাটা একটু ফিল করো তো, আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা যার যত বেশি, তাকে আলাদা করা তত কঠিন, তাকে গতিশক্তি প্রাপ্ত করা তত কঠিন। ফিল করো,
মানে একটার সাথে আরেকটা লেগে আছে, তুমি এটাকে গতিশক্তি প্রাপ্ত করতে চাচ্ছ, বলতেছো যে তুই ছুটে চলে যা, তুইও ছুটে চলে যা। ও ছুটে কি যাবে? যাবে না, কিন্তু ও তখন বলবে যে আমার গতিশক্তি প্রাপ্ত করতে গেলে আমাকে সর্বোচ্চ শক্তি দিতে হবে। কেন? কারণ আমি সর্বোচ্চ পরিমাণ শক্তিতে একজনের সাথে আরেকজন আবদ্ধ আছি। কথা বুঝতে পারছো? সো দ্যাটস ওয়াই এই যে কণা যে গতিশীল হবে, কোন কণা কত জোরে গতিশীল হবে, কত দ্রুত গতিশীল হবে, এগুলা ডিপেন্ড করে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ শক্তির উপর। আর এই টোটাল তত্ত্বটাকে বেসিক্যালি একবারে বলা হয় কণার গতিতত্ত্ব। কিভাবে? দেখো, আন্তঃকণা আকর্ষণ শক্তি, এইটা একটা কথা। আরেকটা কথা আছে, দেখো এই পাশে কণাগুলোর গতিশক্তি। এই দুইটা জিনিস, আন্তঃকণা আকর্ষণ শক্তি জিনিসটা কি? একজনের সাথে আরেকজনের অ্যাটাচমেন্ট কতটুকু দৃঢ়, এইটা। ঠিক আছে, ওকে। মানে যেই আকর্ষণ শক্তির কারণে একজনের সাথে আরেকজন অ্যাটাচড হয়ে আছে। ওকে, এরপর কি আছে? কণাগুলোর গতিশক্তি। আচ্ছা, গতিশক্তি কি? ওই যে মানে যখন তাপ দিচ্ছে তখন কণাগুলো বেশি ছোটাছুটি করতেছে, ছোটাছুটি করার কারণে কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে গ্যাসীয় হচ্ছে, এই তো। আচ্ছা, ওকে, এটা দিয়ে পদার্থের এই যে কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে। মানে কণার গতিতত্ত্ব হচ্ছে জিনিসটা এরকম যে তুমি গতিশক্তি এই কথাটা আর হচ্ছে আন্তঃআণবিক শক্তি এই কথাটা, এই দুইটা কথা দ্বারা তুমি যদি পদার্থের তিনটা অবস্থা যেমন কঠিন, তরল, বায়ু এগুলাকে ব্যাখ্যা করতে পারো, যেই তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করলাম, মানে টোটাল সিস্টেমটাকে বেসিক্যালি আমরা বলবো হচ্ছে কণার গতিতত্ত্ব। ঠিক আছে, সুন্দর মতো লেখা আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারো, এটা ডিরেক্টলি লিখে দিলেই হয়ে যাবে। কণার গতিতত্ত্ব কি, এখান থেকে যদি ক বা খ নাম্বার আসে জাস্ট এতটুকু লিখলেই হবে। এটা খ নাম্বারে আসলেও এতটুকু লিখলেই একদম বেজ মার্ক 2 মার্ক পেয়ে যাবা। ওকে, আচ্ছা, এটা নিয়ে আর কথা না বাড়াই, চলো একটু আগাই। আমরা কোনো গতিতত্ত্ব সম্পর্কে কিছু ধারণা নিব। তোমাকে যদি কখনো এই কনসেপ্টটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে একটু কাজে লাগবে, যদি তোমাকে কখনো বলে কণার গতিতত্ত্বের মূল ধারণা কি। ইন্টারমিডিয়েট লেভেলে ফিজিক্সের ফার্স্ট পেপারে 10 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ ওই আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, ওই গতিতত্ত্বের মধ্যে কিন্তু এই কনসেপ্টটা কিছুটা কাজে লাগে। আবার কেমিস্ট্রি যদি আসি, কেমিস্ট্রিতে সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বা পরিবেশ রসায়নের মধ্যেও এটা কিছুটা কাজে লাগে। সো এখন একটু মোটামুটি বেসিকটা ক্লিয়ার রাখা উচিত। দেখো, কণার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরির মধ্যে মানে এই জিনিসটার মূল ধারণাটা কি আসলে, ও কি বলছে এখানে। দেখো, সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি, এটা তো মোটামুটি জানো। আচ্ছা, পরের লাইনটাতে একটু আসি। দেখো, এই কণাগুলো সর্বদা গতিশীল, এমনকি কঠিন অবস্থাতেও গতিশীল। মানে ফ্যাক্ট হচ্ছে কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয় সব পজিশনেই বা সব অবস্থাতেই এরা গতিশীল, বাট কঠিনের ক্ষেত্রে নিজের জায়গায় গতিশীল, অর্থাৎ মানে কাঁপাকাঁপি করে বাট ছোটাছুটি করতে পারে না। বুঝছো? এখানেও কিন্তু গতিশীল, ও কাঁপাকাঁপি করতেছে, ও গতিশীল হওয়ার ট্রাই করতেছে, মানে মারাত্মক ট্রাই করতেছে। এরপর তরলের ক্ষেত্রে একটু বেশি গতিশীল হতে পারতেছে, তারপরে গ্যাসের ক্ষেত্রে আরেকটু বেশি গতিশীল হতে পারতেছে। মানে সব জায়গায় গতিশীল, বাট কোনো জায়গায় কম, কোনো জায়গায় অনেক বেশি, এই হচ্ছে ফ্যাক্ট। এরপর তাপমাত্রা কমলে কণার গতি ধীর হয়। এই যে তাপমাত্রা, তুমি একটা জিনিস মানে চুলায় ওই যে ধরো যে আমরা মাঝে মাঝে দেখা যায় অনেক কিছু রান্না করার সময় ওইটা উপর দিয়ে পড়ে যেতে চায়, মানে তাপ যখন বেশি থাকে তখন তাপটা একটু কমায় দিই, তখন ওটাকে আস্তে আস্তে থেমে যায় না, নিচের দিকে নেমে যায় না। এর মানে কি, যেই ছোটাছুটিটা ছিল ওটা একটু কমে গেছে। সিমিলার কথাই এখানে, তাপমাত্রা তুমি যখন কমাবা তখন কণার গতি ধীর হয়ে যাবে। ঠিক আছে, একটু আস্তে আস্তে কমে যাবে। এরপর তাপমাত্রা যখন বাড়াবা কণার গতিশক্তি বেড়ে যাবে, মানে ছোটাছুটি বেড়ে যাবে, একে অপরের সাথে মানে দূরত্ব বজায় রাখা ট্রাই করবে। আন্তঃআণবিক আকর্ষণ শক্তির মান একদম নগণ্য হয়ে যাবে, জিরো হয়ে যাবে প্রায়। ঠিক আছে, পরবর্তীতে আছে কণার মধ্যে আকর্ষণ বল বিদ্যমান। মানে প্রত্যেক কণার মধ্যে যে বললাম আন্তঃআণবিক আকর্ষণ কি বল বিদ্যমান, এটা কই থেকে আসছে? এটা আসছে হচ্ছে কণার গতিতত্ত্ব থেকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো, কঠিন পদার্থের ক্ষেত্রে যে কম্পন মাত্র, মানে এটা কাঁপাকাঁপি করে বাট একটার থেকে আরেকটা যাইতে পারে না। ঠিক আছে, ফ্যাক্ট হচ্ছে কম্পন মাত্র, অর্থাৎ এখানে একজনের থেকে আরেকজন ছুটে যায় আরেক জায়গায় চলে যাবে এরকম কোনো কিছু হয় না, নিজের জায়গায় কাঁপাকাঁপি শুরু করে দেয়। ঠিক আছে, গতিশক্তি প্রাপ্ত হওয়ার জন্য। পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে স্থানান্তর নেই, মানে এরা কখনোই নিজের পজিশন স্থানান্তর করবে না। এরপর যেটা আছে তরল, এখানে হচ্ছে ধীর গতিতে স্থান পরিবর্তন করবে, অর্থাৎ আস্তে আস্তে স্থান পরিবর্তন করবে। যেমন ধরো যে গ্যাসীয় যেমন পুরো একটা জায়গা জুড়ে, মানে ফুল যে জিনিসটার মধ্যে তুমি রাখতেছো ওইখানে পুরো একটা জায়গা খুব কম সময়ের মধ্যে দখল করে ফেলতেছে, এখানে ব্যাপন হারটা অনেক বেশি থাকতেছে, বাট তরলের ক্ষেত্রে জিনিসটা একটু কম থাকবে। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে গ্যাস, দ্রুত এবং এলোমেলোভাবে গতি, অর্থাৎ অনেক দ্রুত চলাচল করবে এবং এর গতিটা খুবই এলোমেলো হবে। আশা করি বুঝতে পারছো। আগের টপিকটা বুঝলে এটা জাস্ট ওইখানকার এক্সপ্লেনেশন ফর্ম। ওকে, এরপর আছে হচ্ছে ব্যাপন, নিঃসরণ। বস্তুত ব্যাপন এবং নিঃসরণ একই জিনিস, মাধ্যম আলাদা, প্রসিডিউর আলাদা। একটু বোঝা ট্রাই করো। ফার্স্ট হচ্ছে ব্যাপন, ডিফিউশন। এখানে দুটো চিত্র দেওয়া হয়েছে, একটু খেয়াল করো তো। পারফিউমের বোতল থেকে পারফিউমটাকে ছাড়া হয়েছে, দেন এই পারফিউমটা দেখো ছাড়ার সময় ছিল এতটুকু জায়গা দখল করে, ওয়েট, জাস্ট এতটুকু জায়গা দখল করছিল, বাট ছাড়ার কিছুক্ষণ পরে দেখা গেল রুমের প্রায় এতখানি জায়গা দখল করে ফেলছে। জায়গাটা কি বাড়ছে না? আচ্ছা, পরবর্তীতে আরেকটা কেস দেখো তো। এখানে ধরো একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস ছিল, ছোট্ট একটা ছিদ্র করা হয়েছে। এই গ্যাস থেকে মানে এই সিলিন্ডারের মধ্য থেকে গ্যাসটা এই ছিদ্রের পথে বের হয়ে আসতেছে মারাত্মক জোরে। ঠিক আছে,
ওকে, দুইটা কেস। তো ফার্স্ট কেসে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে ডিফিউশন, অর্থাৎ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে আসছে। মানে এর ভিতরে যেই গ্যাসটা ছিল এটা কি আসলে অনেক বেশি পরিমাণ ঘনত্বের মধ্যে ছিল না? এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই বোতলটার মধ্যে যখন গ্যাস রাখা হয় তখন একটু আগে যে কথাটা বললাম, মানে এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে প্রেসার দেওয়ার কারণে গ্যাসটা তরলে কনভার্ট হয়, তরলটা বেসিক্যালি ওই সিলিন্ডার মধ্যে রাখা হচ্ছে বা সিলিন্ডার জাতকরণ করা হচ্ছে। তো আলটিমেট কথা, ব্যাপন বলতে বেসিক্যালি বোঝায় কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। অর্থাৎ আমি একটু বোঝাই বলি শর্টকাটে, তারপরে পিছনে তাকাও না, হ্যাঁ সামনে। ওকে, ফার্স্ট হচ্ছে তুমি যখন একটা সিলিন্ডারের মুখ খুলে দিচ্ছ একটা সরু ছিদ্রপথে, মারাত্মক প্রেসারে ছিল ভিতরে কিছু গ্যাস, ওইটা বের হয়ে আসতেছে। এই যে সরু ছিদ্রপথে বের হয়ে আসতেছে, ভিতরে অনেক চাপ ছিল, বাইরে কম চাপ কিন্তু তুলনামূলক, ঠিক আছে? ভিতরে ওকে অনেক চাপে রাখা হয়েছিল, তো বেশি চাপের জায়গা থেকে কম চাপের জায়গাতে যেই সরু ছিদ্রপথে বের হয়ে আসতেছে, এই সিস্টেমটাকে বেসিক্যালি আমরা বলবো নিঃসরণ। বের হয়ে আসার পরে তুমি ওটা বন্ধ করো নাই, তোমার ভালো লাগে নাই, ওই গ্যাসটা পুরা রুমে ছাড়াই গেছে। পুরা রুমে কি একদম মারাত্মক স্পিডে ছাড়াইছে? না, আস্তে আস্তে ছাড়াইছে। এই যে স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজেই সমানভাবে ছড়িয়ে পড়ছে, এটাকে বেসিক্যালি বলা হয় ব্যাপন, ঠিক আছে? ওকে, সো এই টাইপের কেসগুলোতে বেসিক্যালি নিঃসরণ আগে ঘটে, ব্যাপন পরে ঘটে। এদের মধ্যে হালকা পার্থক্য আছে। আসলে সত্য কথা বলতে দুটো একই জিনিস। ম্যাথ যখন করবা নিঃসরণের হার ব্যাপনের হার সেম সূত্র দিয়ে করা যাবে, বাট ফ্যাক্ট হচ্ছে ছোট ছোট কিছু ডিফারেন্সেস আছে, যেগুলো হচ্ছে আমরা পরের স্লাইডে বুঝবো। ওকে, সো ফার্স্ট হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে সংজ্ঞাটা একটু খেয়াল করো তো, এখন বুঝো কিনা? কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। হিসাব ক্লিয়ার? ওকে, এখানে উদাহরণের ক্ষেত্রে খেয়াল করো, ঘরে পারফিউম ছেটালে সুগন্ধ ছড়িয়ে পড়ে। ওই যে এক জায়গায় একটু পারফিউম দিছো, সব জায়গায় সুগন্ধ ছড়িয়ে পড়তেছে, মানে আস্তে আস্তে সুগন্ধ ছড়িয়ে পড়তেছে স্বতঃস্ফূর্তভাবে। এই প্রসিডিউরটাকে বেসিক্যালি বলতেছে ব্যাপন। এরপর নিঃসরণের ক্ষেত্রে এফিউশন, সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়, যেটা অলরেডি তোমাকে বলা হয়েছে, জাস্ট সংজ্ঞাটা একটু মুখস্থ করলে এটা হয়ে যাবে। উদাহরণের মধ্যে আছে হচ্ছে বেলুনের সূক্ষ্ম ছিদ্র দিয়ে বায়ু বের হয়ে যাবে। একটা বেলুনকে তুমি মানে বায়ুপূর্ণ করছো, পরবর্তীতে এটাকে জাস্ট মুখটা খুলে দিছো, দেন দেখলা যে অনেক জোরে বের হয়ে আসতেছে, ভিতরে অনেক চাপের মধ্যে ছিল, ওই জন্য চাপটাকে রিলিজ করার জন্য বাইরে বের হয়ে আসতেছে। তো এই যে বাইরে বের হয়ে আসতেছে, এই প্রসিডিউরটাকে বেসিক্যালি বলবা নিঃসরণ। আশা করি টপিকটা ক্লিয়ার। এখানকার চিত্র দিয়ে মোটামুটি মনে হয় না আর কোনো কিছু বোঝাতে হবে। এখানে দুইটা কথা লেখা আছে, একটু ভালো মতো খেয়াল করো। ব্যাপনের ক্ষেত্রে একটা কিওয়ার্ড আছে এখানে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আসতেছে। হ্যাঁ, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, মানে আলটিমেট কথা স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়তেছে। আর নিঃসরণের ক্ষেত্রে বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে আসতেছে। ওকে, ক্লিয়ার? এবার একটু পার্থক্যটা দেখি চলো, তাহলে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। এখানে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে প্রধানত পার্থক্য হচ্ছে, ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নাই, বাহ্যিক চাপের কোনো প্রভাব নাই, বাট নিঃসরণের ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি বাহ্যিক চাপের প্রভাব আছে, বা বাইরে থেকে চাপ প্রয়োগ করতে হয়। হ্যাঁ, পরবর্তী আরেকটা পার্থক্য যদি দেখি, এখানে হচ্ছে কোনো কঠিন, মানে যে কোনো প্রকার কঠিন হোক তরল হোক, এখানে একটা কমা হবে, ঠিক করে নিও। কঠিন তরল বা গ্যাসীয় যে কোনো পদার্থের ক্ষেত্রে উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে। মানে ব্যাপনের বিষয়টা হচ্ছে যে এটা কঠিন পদার্থের ক্ষেত্রেও সত্য, তরলের ক্ষেত্রেও সত্য, গ্যাসীয় ক্ষেত্রেও সত্য, বাট যখন নিঃসরণে আসবে এটা শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সত্য। এই কথা একটু মাথায় রাখবা। যদি ক্লাসিফিকেশন খ নাম্বার আসে, তাহলে 3টা পয়েন্ট দেওয়ার জন্য তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ব্যাপনের সংজ্ঞা দিবা আর হচ্ছে নিঃসরণের সংজ্ঞা দিবা। শেষ, হিসাব ক্লিয়ার? নেক্সট টপিক ব্যাপন হার। এই অধ্যায় ব্যাপন হার থেকে মোটামুটি খুব একটা টাফ ম্যাথ আসবে না। ব্যাপন হারের ম্যাথ কয়েক টাইপের আসতে পারে। একটা হচ্ছে পরীক্ষার হলে তোমাকে কোশ্চেনের মধ্যে ডাটা দিবে, ওই ডাটা থেকে তোমাকে মান বের করে ব্যাপন হার বের করতে হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে তোমাকে কিছু যৌগ দিবে, যে যৌগের ভর দিয়ে তোমার ব্যাপন হার বের করতে বলতে পারে। 9-10 এর জন্য মানে এসএসসি এর জন্য এই সেকেন্ড প্রসিডিউরটা অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ এখানে তোমাকে 2টা বা 3টা যৌগ দিবে। 3টা যৌগ দিয়ে তোমাকে ধরো এরকম বলছে যে এদের মধ্যে কার ব্যাপন হার বেশি কার ব্যাপন হার কম। এটা যখন বলবে তখন তোমার যে কাজটা করতে হবে, চলো একটু শর্টকাটে বোঝা ট্রাই করি। ধরো তোমাকে বলছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আর হচ্ছে HCl, এই 3টার মধ্যে কার ব্যাপন হার বেশি কার কম। এখন তুমি মোটামুটি এদের নাম কোনো মতো উচ্চারণ করতে পারছো, এদের ভরও জানো না, তখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এদের ভরটাকে বের করে নিতে হবে। হ্যাঁ, এর জন্য তোমার পারমাণবিক ভর মুখস্থ থাকতে হবে, যেহেতু এটা সেকেন্ড চ্যাপ্টার। অ্যান্ড যারা যারা ক্লাস 9-এ আছো তোমরা একটু কষ্ট করে জাস্ট এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা যে কোনোভাবে স্কুল পেজে নক দিলে হবে, জাস্ট একটু বলবা যে শিপন স্যারের পারমাণবিক ভর মনে রাখার টেকনিকের ভিডিওটা চাই। ওইখানে তোমাকে টেকনিক দেওয়া হবে। তবে সব থেকে বড় কথা, তুমি যদি মুখস্থ করতে পারো প্রথম 30টা, তাহলে এই টাইপের কোনো ভিডিওর কোনো দরকার নাই, ঠিক আছে? এরপরেও যদি মানে মুখস্থ করতে করতে চুল ছিঁড়ে ফেলতেছি, মুখস্থ হচ্ছে না, এই টাইপের কোনো প্রসিডিউর যখন তোমার মানে মাথায় চলে আসবে, তখন তুমি ভিডিওটা দেখতে পারো, তোমার উপকার হবে। ওকে, সো পারমাণবিক ভর আমি ধরে নিলাম তোমার এখন মুখস্থ আছে প্রত্যেকটা পরমাণুর। সো দ্যাটস ওয়াই আমি এগুলোর যদি একটু ভর বের করা ট্রাই করি, তুমি একটু কষ্ট করে খাতায় লিখবা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর।
এটা অণু, তাই আণবিক ভর। শুধু কার্বনের বের করলে তখন পারমাণবিক ভর, কারণ এটা পরমাণু ছিল। হ্যাঁ, সো এটা যখন বের করবা, এটার ভরটা তুমি বের করলে পাবা 44 গ্রাম। হ্যাঁ, আচ্ছা এটা কি করে দিব, করে দেওয়া উচিত মনে হয়, চলো করি। কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেন একটা 16, তাহলে 16 ইন্টু আছে 2টা, তাই 2, 32 প্লাস 12 তার মানে 44 গ্রাম। আশা করি টপিক ক্লিয়ার। পরবর্তীতে আছে হচ্ছে অক্সিজেন। তাহলে O2 এর ক্ষেত্রে তুমি যখন ভরটা বের করবে, আণবিক ভর হবে অবশ্যই, কারণ এখানে 2টা অক্সিজেন আছে। সো আণবিক ভর বের করার সময় একটা অক্সিজেনের হচ্ছে 16 গুণ 2, তাহলে কত হলো 32 আরে জোশ তো। ওকে, 2টা বের হয়েছে। এবার পরবর্তীতে কি আছে, HCl। তো HCl এর ক্ষেত্রে তুমি যখন বের করবা, তখন হাইড্রোজেনের কত ভাই 1 প্লাস ক্লোরিনের কত 35.5। এগুলো মুখস্থ থাকতে হবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। জীবন অনেক কষ্টের ভাই, এত সহজে হবে না। হ্যাঁ, সো যখন এটা মুখস্থ করবো তখন এখানে আনসারটা কি আসতেছে ভাই 36.5 গ্রাম। এখন এই 3টা ভরের মধ্যে অ্যাটলিস্ট তোমার এতটুকু তো জানতে হবে কোনটা বেশি কোনটা কম, ঠিক না? যদি ক্লাস 2 বা 3 তো পড়ো না, সো এটা জানবা। দেখো 44 গ্রাম, এখানে কত আছে 32, এখানে আছে 36.5। সব থেকে ছোট কোনটা, অক্সিজেন। তাহলে আমি যদি ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, মানে আমি যখন ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, তখন এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে সব থেকে কম ভরকার অক্সিজেনের O2 লিখলাম, তার থেকে একটু বেশি ভরকার এই যে এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের, তাহলে আমি এখানে HCl লিখলাম, তার থেকে একটু বেশি ভরকার আমাদের এই যে বেচারার কার্বন ডাইঅক্সাইডের, তার মানে ওর ভর সবচেয়ে বেশি। যার ভর বেশি তার ব্যাপন হার কম, মনে থাকে না একটু? দেখো ফ্যাক্ট হচ্ছে একজন লোক অনেক মোটা, একজন চিকন, একটু বেশিই মোটা, মোটামুটি চিকন বা মিডিয়াম টাইপের একজন, এই দুজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা করলে মোটামুটি আমরা আগে থেকে গেস করতে পারবো বা প্রেডিকশন করতে পারবো যে ওই মোটা লোকটা জিতবে না। কেন? যার ওজন বেশি সে কম দৌড়াইতে পারে, এটা আমরা মনে করে নেই। অর্থাৎ এখানে একটু খেয়াল করো তো, কার্বন ডাইঅক্সাইডের ভর বেশি, ও কম ছুটতে পারবে। কে বেশি ছুটতে পারবে? যার ভর কম। তার মানে এই ব্যাপন হার মানেই কিন্তু ছোটাছুটি, ঠিক আছে? যত জোরে ছুটতে পারবে ওর ব্যাপন হার তত বেশি। ওকে, সো ফ্যাক্ট হচ্ছে ও ব্যাপিত হইতে অনেক সময় নিবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সময় সবচেয়ে বেশি লাগবে। দ্যাটস ওয়াই এখানে ব্যাপন হার থেকে তোমাকে যখন অ্যান্সারটা বের করতে বলবে, তুমি ডিরেক্টলি বলবা যে সুতরাং ব্যাপন হারের ক্রম না লিখলেও সমস্যা নেই, এটা ইজ ইকুয়াল টু দিবা সব থেকে কম ব্যাপিত হবে কোনটা ভাই, কার্বন ডাইঅক্সাইড। মানে ও ব্যাপিত হবেই না প্রায় এই 3টার মধ্যে অ্যাটলিস্ট আর কি। এরপর কোনটা আছে HCl, তারপর কোনটা আছে O2, মানে সব থেকে বেশি ব্যাপিত হবে হচ্ছে অক্সিজেন। আশা করি বুঝতে পারছো, এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। ওকে, সো যে কোনো প্রকার যদি অণু বা যৌগ দেয়, তখন তুমি যে কাজটা করবে প্রত্যেকটার আগে ভর বের করবে। ভর জানা থাকলে ডিরেক্ট লিখে দেওয়ার দরকার নাই, MCQ-তে লিখতে পারো, বাট CQ-তে প্রত্যেকটা ভর বের করে নিবা। হ্যাঁ, ডিরেক্টলি বের করে নিবা, নেওয়ার পরে দেখবা যার ভর কম তার ব্যাপন হার বেশি, যার ভর বেশি তার ব্যাপন হার কম। এই কনসেপ্টটা আগে এখানে বসানোর পর তারপর তুমি রবীন্দ্রনাথ হোক, কাজী নজরুল ইসলাম হোক, যেভাবে পারো সেভাবে ব্যাখ্যা করো, কোনো সমস্যা নাই, থিমটা ঠিক রাখো। ওকে, নেক্সট টপিক। বইতে একটা টপিক আছে মোমবাতির প্রজ্বলন এবং এর 3টা অবস্থা। আমরা যখন একটা মোমবাতিকে জ্বলতে দেখি, দেখো এখানে একটা মোমবাতির ছবি দেওয়া হয়েছে, বাট ছবিটা খুব একটা ভালো হয় নাই। এটার কঠিন অবস্থাটা খুঁজে পাওয়া একটু টাফ, বইয়ের চিত্রটাই ভালো ছিল। হাওয়েভার আমি একটু বোঝানোর ট্রাই করি। দেখো মোমবাতি জ্বলতেছে, মাঝখানে একটা সুতা দেওয়া আছে, মোমবাতি জ্বলার ফলে চারপাশ থেকে পুড়ে যাচ্ছে, কঠিন জিনিস তরলে কনভার্ট হচ্ছে। আবার মোমবাতি প্রজ্বলিত হওয়ার কারণে, মোমবাতি কি দিয়ে তৈরি বলো তো? এর আগে পড়ানো হয়েছে ফার্স্ট চ্যাপ্টারে, অর্থাৎ হাইড্রোকার্বন দিয়ে তৈরি, ঠিক না? হাইড্রোকার্বনকে তুমি যখন দহন করবা, হাইড্রোকার্বন বলতে আমি এখানে HC দ্বারা হাইড্রোকার্বনকেই বোঝাচ্ছি, আবার অন্য কোনো যৌগ মনে করো না, বলো না যে এটা আবার কই পাইছেন। তো আলটিমেটলি HC বা হাইড্রোকার্বন এই জিনিসটার সাথে যখন তুমি, এই মোমবাতি হইতে পারে, কেরোসিন হইতে পারে, অথবা প্রাকৃতিক গ্যাস হইতে পারে, এই 3টা জিনিস, এগুলো সবই হাইড্রোকার্বন দিয়ে তৈরি। এদের মূল উপাদান হাইড্রোকার্বন। সো এগুলো দিয়ে যখন তৈরি হবে, এটাকে তুমি যখন দহন করবা, তখন এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাবা, বাষ্প পাবা, আর হচ্ছে তাপ শক্তি পাবা, ঠিক আছে? তো আলটিমেট কথা, মোমবাতির মাঝখানের যে অংশটা এখনো জ্বলে নাই ওটা কিন্তু কঠিন, আবার জ্বলে গলে যাচ্ছে এটা হচ্ছে তরল, এই যে গলতেছে এটা তরল, আবার বাষ্পীভূত হয়ে তাপ শক্তি উৎপাদন করতেছে এটা কিন্তু আবার গ্যাসীয়। সো মোমবাতির 3টা অবস্থায় আছে, সেগুলো এখানে বলা হয়েছে, একটু খেয়াল করো। মোমবাতির জ্বলন এবং মোমের 3 অবস্থা। প্রথমটা কঠিন মোম, মোমবাতির মূল অংশ শক্ত এবং নির্দিষ্ট আকারের। এরপর তরল মোম, এটার ক্ষেত্রে হচ্ছে তাপে গলে যে শিখার কাছে তরলে পরিণত হচ্ছে, এখানে তাপে গলতেছে, যে গলে গলে যে এগুলো যে পরিণত হচ্ছে না, এগুলো হচ্ছে তরল। পরবর্তীতে গ্যাসীয় অবস্থা, তরল মোম বাষ্পীভূত হয়ে শিখায় জ্বলে, এটা হচ্ছে বেসিক্যালি গ্যাসীয় অবস্থা, যেটা অলরেডি বলা হয়েছে। তো আশা করি এটা বুঝতে খুব একটা টাফ ফিল হয়নি। আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। মোমবাতি থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, সো এটা নিয়ে পড়ে থাকা মানে আসলে বোকামি। ওকে, সো গলন এবং স্ফুটন নিয়ে একটু কথা বলতে হবে। গলে যাওয়া আর হচ্ছে ফুটে যাওয়া। আলটিমেট কথা, কঠিন পদার্থ তাপে যখন তরলে পরিণত হয়, এটাকেই বেসিক্যালি মেল্টিং বলা হয় বা গলন বলা হয়। এটা লেখা আছে বোধহয় এখানে, না? হ্যাঁ, দেখো গলনের সংজ্ঞাটা একটু দেখো, অটোমেটিক্যালি বুঝতে পারবা, না বুঝলে আমি বোঝাচ্ছি। দেখো, কঠিন পদার্থ তাপ পেয়ে তরলে পরিণত হওয়াকে গলন বলে। বরফ ছিল, পানিতে মেশানো হয়েছে,
বরফও আস্তে আস্তে পানি হয়ে যাচ্ছে, ঠিক আছে? বরফ আস্তে আস্তে পানি হয়ে যাচ্ছে, তার মানে এখানে বরফটা গলতেছে, এই গলে যাওয়াটাই তো গলন। তাহলে আমরা এখানে কি বলবো ডিরেক্টলি, কঠিন পদার্থ তাপে তরলে পরিণত হওয়াকে গলন বলে। যে তাপমাত্রায় এই কাজটা ঘটতেছে, মানে যে তাপমাত্রায় একটা কঠিন পদার্থ তরলে কনভার্ট হচ্ছে, ওইটাকে আমরা বেসিক্যালি বলবো গলনাঙ্ক। ওকে, আশা করি ক্লিয়ার। পরবর্তীতে যদি একটু আসি, আচ্ছা এটা নিয়ে সংজ্ঞা মোটামুটি লাস্টের দিকে আর অনেকগুলো দেয়া আছে, ওগুলো আমরা পড়বো আস্তে ধীরে, সমস্যা নেই। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা উদাহরণ হিসেবে দেয়া আছে, মানে প্রত্যেকটা পদার্থের ফিক্সড একটা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক থাকে। সো দ্যাটস আমি এখানে বলতে পারি বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এর একটা ফিক্সড মান। পরবর্তীতে স্ফুটন বা বয়লিং, যে তাপমাত্রায় ফুটতেছে ওটাকে স্ফুটনাঙ্ক বলে। আর এই যে ফুটতেছে মানে তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, এই প্রসিডিউরটাকে বেসিক্যালি বলে হচ্ছে স্ফুটন বা বয়লিং। এই তো, এবার একটু ফর্মালি পড়ি, চলো রবীন্দ্রনাথ হই। তরল পদার্থ তাপ পেয়ে গ্যাসে পরিণত হওয়াকে স্ফুটন বলে। কত সুন্দর সংজ্ঞা, দেখছো বইতে কিন্তু কঠিন দেয়া আছে, আমি একটু সহজ করে ট্রাই করছি, কারণ আমিও তোমাদের মতো ভণ্ড হয়েছিলাম। পরবর্তীতে যে তাপমাত্রা এটি ঘটে তাকে স্ফুটনাঙ্ক বলে। এখন যদি শুধুমাত্র স্ফুটনাঙ্কের সংজ্ঞা আছে তখন কি বলবা, তুমি চাইলে এটাকে একটু এভাবে বলতে পারো, যে তাপমাত্রায় তরল পদার্থ তাপ পেয়ে গ্যাসে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে, তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে, এটা বলতে পারো। অথবা এই যে এখানে কি ছিল, গলনাঙ্কের ক্ষেত্রে বলতে পারো, যে তাপমাত্রায় কঠিন পদার্থ তাপ পেয়ে তরলে পরিণত হয় ওই তাপমাত্রাকে উক্ত পদার্থের গলনাঙ্ক বলে, যদি বেশি মানে আর্ট করতে ইচ্ছা করে পরীক্ষার খাতায়। ঠিক আছে, পরবর্তী টপিক আসি। দেখো এখানে একটা বড় সড়ো চার্ট দেওয়া আছে, চার্ট মোটামুটি দেখলেই সবার ভয় লাগে। আমি আজকের এই লেকচারে, এই যেহেতু এটা মেইন বেসিক লেকচার, এই লেকচারে এই চার্টটা খুব বেশি বোঝাবো না, এটা নিয়ে সবচেয়ে বেশি কথা হবে হচ্ছে আমাদের সিকিউতে। বাট আমি ছোট্ট করে জাস্ট এখন একটু ডেমো দিয়ে রাখতেছি, যেন সিকিউ করানোর সময় আমার খুব একটা অসুবিধা না হয়, কারণ আমি জানি মোটামুটি এখানে যারা ক্লাস করতেছো 90%ই ফাঁকিবাজ। সো তোমাদের অ্যাটলিস্ট এখানকার ডেমো দেওয়া না থাকলেও এখানে তুমি যখন এই টপিকটা দেখবা সিকিউ সলভিংয়ের মধ্যে, এমনিতেই মেজাজ খারাপ থাকবে সিকিউ সলভ করতে করতে, তখন এই টপিকটা দেখলে বের হয়ে যাবা। সো দ্যাটস আমি একটু চেনায় রাখি। দেখো ওকে, ফার্স্ট হচ্ছে একটা রেখা দেয়া আছে, লেখাটা কতটুকু ক্লিয়ার বুঝতে পারতেছে আই এম নট শিওর। আমি তোমাকে 2-3টা জিনিস একটু বোঝাই। যেমন এটা ধরো -20 ডিগ্রি আছে এখানে, হ্যাঁ, এটা হচ্ছে -40 ডিগ্রি আছে। লেখাটা বোধহয় খুব একটা ক্লিয়ার না, যে কয়টা লাগবে আমি সে কয়টা একটু ক্লিয়ার করতেছি, দাঁড়াও। দেন ধরো এটা হচ্ছে 100 ডিগ্রি আছে, এখানে ধরো যে 120 ডিগ্রি আছে, ঠিক আছে, 120 ডিগ্রি আছে। ওকে, আর এইদিকে কিছু নাই, এটা হচ্ছে ও এক্স অক্ষ, এটা ও ওয়াই অক্ষ। এখন ফ্যাক্ট হচ্ছে এই ও এক্স অক্ষ বরাবর সময় আছে, ও ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা আছে। হ্যাঁ, তো তুমি দেখতে পাচ্ছ এখান থেকে এ পর্যন্ত গেছে, ও এ, এ বি, বি সি, সি ডি, ডি এর বরাবর উপর দিকে গেছে। একটু মনে করি চলো, বরফের গলনাঙ্ক মানে বরফ গলতে তাপমাত্রা লাগে কত, 0 ডিগ্রি সেলসিয়াস। বরফ গলে যেতে তাপমাত্রা লাগে কতটুকু, 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এটুকু ক্লিয়ার? হ্যাঁ, এবার বরফ গলে কি তৈরি হয়, ইট, জীবনেও না, পানি তৈরি হয়। সো পানি থেকে আবার বাষ্পে পরিণত হতে তাপমাত্রা লাগে 100 ডিগ্রি সেলসিয়াস। দ্যাটস আমরা বলি বরফের গলনাঙ্ক বা বরফ গলতে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। আর পানির স্ফুটনাঙ্ক, বরফের কিন্তু স্ফুটনাঙ্ক না, পানির স্ফুটনাঙ্ক কত ভাই, 100 ডিগ্রি সেলসিয়াস। এবার খেয়াল করো তো, এটা -40 ডিগ্রি, এই যে সময় বাড়তেছে, সময় বাড়তেছে, দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টের দিকে খেয়াল করো তো, এখান থেকে সময়টা কি এতখানি বেড়ে গেছে না, এই যে এতখানি সময় বেড়ে গেছে না, এতখানি, খেয়াল করছো? আচ্ছা দাঁড়াও, তাহলে সময় বাড়তে বাড়তে -40 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার মানে ও কিন্তু একদম খাঁটি বরফ ছিল। ঠিক আছে, যখন এইখান থেকে এতে আসছে ও কিন্তু তখন 0 ডিগ্রি সেলসিয়াসে আসছে, আর 0 ডিগ্রি সেলসিয়াস আসার সাথে সাথে বরফ গলা শুরু করবে। তো এই পয়েন্টটাতে বরফ গলা শুরু করে দিবে, এই যে -40 ছিল, এখান থেকে 0-তে যখন আসছে তখন বরফ গলতে শুরু করছে। এই দেখো বরফের গলনাঙ্ক রেখা, মানে এখানে বরফ গলতেছে। কতটুকু ক্লিয়ার আই এম নট শিওর, দ্যাটস আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এতে হচ্ছে বরফ গলা শুরু করছে, এ থেকে বি পর্যন্ত বরফ গলতে গলতে বিতে এসে পানির মতো হয়ে গেছে প্রায়, মানে বরফ গলা শুরু হয়েছে, গলা শেষ হয়েছে, দুইটা কিন্তু দুই টপিক। তাহলে এ বিন্দুতে হচ্ছে বরফ গলা শুরু হয়েছে, বি পর্যন্ত বরফটা গলছে, গলে পানি হয়ে গেছে। এখন এই যে পানিকে তুমি আরো তাপ বাড়াচ্ছ, সময় যাচ্ছে তাপও বাড়াচ্ছ, সময় যাচ্ছে তাপ বাড়াচ্ছ, সময় যাচ্ছে তাপ বাড়াচ্ছ, বাড়াইতে 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 দেখলা এই সি বিন্দুতে অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হয়ে গেল, তখন এইটা আবার দেখা গেল যে একটা সমরেখা দিচ্ছে। কেন? এই সি বিন্দুতে পানি থেকে ও আস্তে আস্তে ফুটতে শুরু করতেছে, কারণ আমরা জানি ওই যে 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে স্ফুটন রেখা।
বা স্ফুটনাঙ্কের রেখা। তো দ্যাটস ওয়াই এখানে ফুটতে শুরু করবে, ফুটতে ফুটতে মানে মোটামুটি 100°C যতক্ষণ সময় ধরে তুমি দিবা ওকে, ও ততক্ষণ পর্যন্ত ফুটতে থাকবে। দেখো আমি কিন্তু 100° থেকে বের করি নাই, মানে আমি 101°, 2° এরকম কিন্তু এখনো যাই নাই। তো 100° যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ফুটতে থাকবে, ঠিক আছে। দেন এই ডি বিন্দুতে অর্থাৎ ফোটা শেষ, এখন আমরা তাপমাত্রা আরো বাড়াবো, সময় সাপেক্ষে যখন তাপমাত্রা বাড়াবো তখন এটা আবার উপর দিকে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে জলীয় বাষ্পে কনভার্ট হচ্ছে। হিসাব ক্লিয়ার? মানে আলটিমেট কথা, মাইনাস যখন থাকবে তখন হচ্ছে এটা বরফ আকারে আছে, 0°তে যখন আসবে তখন গলা শুরু করবে, তখন একটা পয়েন্ট থাকবে, যেমন এই যে এখানে এ পয়েন্ট দেওয়া হয়েছে। ও তুমি যতক্ষণ 0°C রাখবা ততক্ষণ পর্যন্ত ও বেসিক্যালি ওই অবস্থাতে থাকবে। পরবর্তীতে বি বিন্দুতে আসার পরে উপরের দিকে মানে তাপমাত্রা তুমি যখন আরো বাড়াচ্ছ, বাড়াইতে বাড়াইতে যখন 100°C তাপমাত্রায় যাবা তখন হচ্ছে এখান থেকে ডিরেক্টলি জলীয় বাষ্পে কনভার্ট হওয়ার জন্য ও ফুটন রেখায় চলে যাবে, অর্থাৎ ফুটতে থাকবে। 100°-র বেশি যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে জলীয় বাষ্পে কনভার্ট হয়ে যাবে। দ্যাটস দ্য পয়েন্ট। আশা করি ক্লিয়ার। এর একটা রিভার্স প্রসেস আছে, এখানে একটু খেয়াল করো। আমরা একটু আগে কি করলাম, বেসিক্যালি বরফ থেকে ওইটাকে পানি বানাইছি, পানি থেকে হচ্ছে জলীয় বাষ্পে কনভার্ট করা হয়েছে। এখন যে প্রসিডিউরটা আছে এটা উল্টা, অর্থাৎ এখানে আমরা ঘনীভবন করব বা শীতলীকরণ করবো। এতক্ষণ অনেক উত্তেজিত করছে, এখন উত্তেজনা কমাই দিব, ঠিক আছে। সো ফ্যাক্ট হচ্ছে এবার উপর থেকে আসবে, একটু খেয়াল করো। এই যে জলীয় বাষ্প ছিল 140°, এটা মনে হয় একটু আগের চাইতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আগেরটাতে একটু লেখাগুলো প্রবলেম ছিল, এটা মনে হয় দেখা যাচ্ছে। দেখো -40°, -20, 10, 20, সরি এটা 0, 20, 40, 60, 80, এখানে 100, 120, 140। ওকে, 140-এ যখন ছিল ও তখন জলীয় বাষ্প ছিল, একদম বাষ্প আকারে ছিল। আমি ওকে একটু ঠান্ডা করলাম, বললাম তুই শান্ত হ, জীবনে অনেক কিছুই ঘটে, একটু শান্ত হ, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ও শান্ত হচ্ছে, যে সময় যাচ্ছে ও শান্ত হচ্ছে, হইতে হইতে যখন 100°-তে আসলো তখন ও জলীয় বাষ্প থেকে আস্তে আস্তে পানি হবে। এখন বিষয় ক্লিয়ার? আগে কি ছিল, পানি থেকে জলীয় বাষ্প হয়েছে, এখন জলীয় বাষ্প থেকে পানি হবে। 100°C তাপমাত্রা, এই যে পানি হচ্ছে, পানি হচ্ছে, হ্যাঁ। এরপর তাপমাত্রা আমি আরো কমাই দিলাম, আমার রাগ আরো কমছে, আমি তাপমাত্রা কমাচ্ছি। তো তাপমাত্রা আমি যখন আরো কমাইছি তখন ও পানি থেকে যখন দেখলাম 0°C আসছে তখন আস্তে আস্তে আবার বরফে কনভার্ট হওয়া শুরু করলো। মানে আগের প্রসেসর এটা টোটালি উল্টা, হ্যাঁ। এগুলো নিয়ে অনেক কথা হবে সিকিউতে, প্রত্যেকটা সিকিউ এর যতগুলো চিত্র আছে, এই অধ্যায় চিত্র নিয়ে অনেকেরই অনেক ঝামেলা হয়, এদের থেকে সিকিউ খুব কম আসতেছে এখন, বাট যে কয়টা সিকিউ আসছে প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা সিকিউ আমি সলভ করে দিব, সমস্যা নাই। তো আপাতত মনে রাখো এটা রিভার্স প্রসেস, ভাইস ভার্সা প্রসেস, অর্থাৎ এখানে উল্টা কাজটা করতেছে। যখন 0°C আসছে তখন হচ্ছে এখান বরফ থেকে আবার পানি থেকে বরফে কনভার্ট হওয়া শুরু হয়েছে, আর তাপমাত্রা যত কমাইছো বরফ তত স্ট্রং হয়েছে। দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, যতটুকু বুঝছো এতটুকুই বুঝো, যদি এটা না বুঝে থাকো ভাই বোন এই চ্যাপ্টার পড়া সম্ভব না, অবশ্যই পড়া সম্ভব, আরো কিছু টপিক আছে। নেক্সট একটু দেখো, অধ্যায়টা প্রায় শেষের দিকে, হ্যাঁ। পাতন এবং ঊর্ধ্বপাতন আর একটু ওয়েট করলে শেষ হয়ে যাবে। ডিস্টিলেশন আর একটা হচ্ছে সাবলিমেশন। ওকে, ফার্স্ট কথা, পাতন জিনিসটা কি? তুমি ধরো কোন একটা তরল পদার্থকে বাষ্পীভূত করছো, পরবর্তীতে ওই বাষ্পটাকে আবার একটু এই যে মাথা ঠান্ডা করায় আবার তরলে কনভার্ট করছে, টোটাল প্রসিডিউরটাকে একবারে বলা হয় পাতন। মানে পাতন জিনিসটা হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন, অর্থাৎ তুমি তরলকে বাষ্পে পরিণত করবা, আবার তোমার মন খারাপ হয়ে গেছে, ভালো লাগতেছে না, তুমি আবার ওই বাষ্পটাকে তরলে পরিণত করবা। তার মানে পাতন ইজ ইকুয়াল টু, তুমি ডিরেক্টলি বলতে পারো বাষ্পীভবন প্লাস ঘনীভবন। যে কথাটা এখানে লেখা আছে এই লাইনটা আগে বুঝো, দেন পরবর্তী লাইনগুলো বোঝানো হচ্ছে। ডেস্টিলেশনের মধ্যে ফার্স্ট হচ্ছে দেখো কোন তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। ইভেন তুমি চাইলে এই সংজ্ঞাটাকে ভেঙে আরো দুইটা সংজ্ঞা বলতে পারো। ফার্স্ট হচ্ছে বাষ্পীভবনের সংজ্ঞা কি ভাই, এখানকার প্রথম অংশটা, অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপ প্রদান করে কোন তরলকে বাষ্পে পরিণত করা হয় তাকে বাষ্পীভবন বলে। আবার ঘনীভবন উল্টা করে দাও, যে প্রক্রিয়ায় শীতলীকরণের মাধ্যমে বাষ্পকে তরলে পরিণত করা হয় তাকে ঘনীভবন প্রক্রিয়া বলে। যদি মনে চায় লিখে নিতে পারে, এগুলা খুব একটা আসে না। পরবর্তীতে একটু দেখো তো ঊর্ধ্বপাতন, কিছু কিছু পদার্থ আছে বুঝছো, যেগুলো ধরে যেটা কঠিন, এটাকে আমি তাপ দিলাম, তো আমার মানে স্বাভাবিকভাবে এটা কি হওয়ার কথা, লিকুইড হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখলাম এটা গায়েব হয়ে গেছে। মানে বিষয়টা হচ্ছে কঠিন পদার্থকে তাপ দিলে ও যদি তরলে পরিণত না হয়, ডিরেক্ট গ্যাসে পরিণত হয়ে যায়, বাষ্পে পরিণত হয়ে যায়, ওটাকে আমরা বেসিক্যালি বলবো হচ্ছে ঊর্ধ্বপাতন। মানে ওই প্রসেসটাকে বলবো ঊর্ধ্বপাতন। সংজ্ঞাটা কি হবে, যে প্রক্রিয়া তাপ প্রদান করা হলে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন বলা হয়। ঊর্ধ্বপাতিত কিছু পদার্থ আছে বইতে, এখান থেকে এমসিকিউ, এই যে কথাটা শুনো, প্রশ্ন আগে থেকে আউট করা হচ্ছে। এই অধ্যায় থেকে যদি একটা এমসিকিউ আসে তাহলে ওই এমসিকিউটা অবভিয়াসলি সাবলিমেশনের এক্সাম্পল থেকে আসবে, মানে ঊর্ধ্বপাতনের উদাহরণ থেকে আসবে। ওকে, দেখো উদাহরণ কয়েকটা আছে বইতে, এর মধ্যে ঊর্ধ্বপাতিত পদার্থ উদাহরণের সব থেকে ফেমাস উদাহরণ হচ্ছে নেফথালিন, দেন আসে হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই দুটো এমসিকিউ তো অনেক বেশি পরিমাণে আসা দেখছি আমি, বাকিগুলো একটু পড়াই দিই। দেখো নিশাদল ঊর্ধ্বপাতিত পদার্থ, এটাকে তুমি যখন তাপ দিবা ও কখনোই তরল, মানে ওর তরল অবস্থা বলতে পৃথিবীতে কিছু নাই, দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, কঠিন থেকে তাপ দিবা বাষ্পে চলে যাবে, শীতলীকরণ করবা কঠিনে কনভার্ট হবে, তরল কখনো হবে না। নিশাদল NH4Cl, হ্যাঁ। অ্যামোনিয়াম ক্লোরাইড, এরপর কর্পূর C10H16O, এটা একটু মনে রাখতে হবে,
এই মানে কি যেন বলে এটাকে, সংকেতগুলো একটু মনে রাখতে হবে। ন্যাপথালিন C10H8। হ্যাঁ, আচ্ছা, ন্যাপথালিনের চিত্র আসা দেখছিলাম, আমি একটু ছোট্ট করে আঁকাই দিই, দেখো। এগুলো আস্তে আস্তে শিখবা, এটা আগে এখন দেখে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট একটু খাতায় আঁকা রাখো। তেলাপোকার মতো সামথিং একটা, এরকম একটা জিনিস, হ্যাঁ, এটাকে ন্যাপথালিন বলে। পরবর্তীতে আছে কি, কঠিন কার্বন ডাইঅক্সাইড। পরবর্তীতে আছে আয়োডিন, দেন আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এগুলো একটু মুখস্থ করবা। ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণগুলো মুখস্থ থাকলে আশা করি এমসিকিউতে ঠেকানো যাবে না। এই যে অধ্যায় শেষ, এখন আমরা এই অধ্যায়ের একটু সার সংক্ষেপ জানা ট্রাই করব। আমরা এই পর্যন্ত কি কি শিখলাম, তাহলে তোমার একটু রিমাইন্ডার অন হবে আর কি। দেখো, প্রথম পাতন, ঊর্ধ্বপাতন পড়ানো হয়েছে, সংজ্ঞা বলা দরকার আছে, একটু আগে পড়াইছে, গরম গরম জিনিস, তো এখন বলবো না। এর আগে কি ছিল দেখো তো, কণার গতিতত্ত্ব অলরেডি বলা হয়েছে, অনেক সুন্দর মতো বোঝানো হয়েছে। তারপর ছিল হচ্ছে পদার্থের অবস্থা, 3টা অবস্থা পাওয়া যায়। 4 নাম্বারটা তোমার এখন পড়তে হয় না, ওই 3টা অবস্থা একটা থেকে আরেকটা রূপান্তর করা যায়। পরবর্তীতে কি ছিল, গলন স্ফুটন, এটা সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। ব্যাপন নিঃসরণ, সবকিছু শেষ। এখান থেকে একটা ম্যাথ আসতে পারে, সেটা হচ্ছে যে কার ব্যাপন হার বেশি, যার ভর কম তার ব্যাপন হার বেশি। শেষ। তারপর দেখো, গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা আছে, দেখো। গলনাঙ্কের সংজ্ঞা, যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয়, এগুলো একটু আগে পড়াইলাম। এখানে যে সংজ্ঞাগুলো আছে একটু স্ক্রিনশট নিতে পারো, এগুলো কাজে লাগবে আশা করি। এখানেও কিছু সংজ্ঞা দেওয়া আছে, ওই যে বললাম না, কঠিন, তরল, বায়বীয়, এই সংজ্ঞাগুলো আমি তোমাকে ডিরেক্ট পড়াবো না, লাস্টে গিয়ে তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারবা, অথবা তোমার বইতেও এই সংজ্ঞাগুলো দেওয়া আছে, যেগুলো আমি বোঝাইছি একদম সেম টু সেম ওগুলোই লেখা আছে, হ্যাঁ। কারণ আমি বই পড়ার পরেই তোমার ক্লাসটা নিচ্ছি। ওকে, সো হিয়ার উই ফাইন্ড দ্য এন্ড অফ আওয়ার টুডেস লেকচার। এই লেকচারের মাধ্যমে আমাদের মেইন বেসিক লেকচার, অর্থাৎ এসএসসি কেমিস্ট্রি এর চ্যাপ্টার 2 এর মেইন বেসিক লেকচার শেষ হয়ে গেল। এই লেকচারটা যারা পুরোপুরি করবা, জাস্ট তোমার কাছে আমার অনুরোধ থাকবে, তুমি একটু কষ্ট করে নোট ডাউন করো, যেন তোমার এই নোটটা পরবর্তীতে আমার সিকিউ সলভিং লেকচারের ফার্স্টের দিকে কাজে লাগে। আশা করতেছি পুরো লেকচার জুড়ে যারা যারা ছিলা সবাই পুরোপুরি খুব ভালোভাবে বুঝতে পারছো। দেখা হচ্ছে আগামী লেকচারে, লেকচার 3-তে, এই অধ্যায়ের সিকিউ সলভিং নিয়ে। ওই সিকিউ সলভিং ক্লাসটা করার পরে এই অধ্যায়ের কোনো সিকিউ নেই, চুল পরিমাণ কোনো প্রবলেম থাকবে না, কথা দিচ্ছি। দেখা হচ্ছে আগামী ক্লাস, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।